ভাবুন তো আপনি এমন এক দ্বীপে আটকা পড়েছেন যেখানে আকাশে উড়ে যাওয়া বিমান পর্যন্ত রহস্যজনকভাবে হারিয়ে যায়। চারিদিকে শুধু দৈত্যাকার দানব, আর তাদের মধ্যে শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধ। সৈন্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু যেদিকেই যাচ্ছে সেদিকেই অপেক্ষা করছে নতুন কোনো দুঃস্বপ্ন। আজকের মুভিতে আমরা দেখব সেই রহস্যময় কং স্কাল আইল্যান্ড এর ভয়ঙ্কর কাহিনী। বন্ধুরা, গল্পের শুরুটা এখান থেকেই, তাই বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। সময়টা 1973 সাল। ভিয়েতনাম যুদ্ধ শেষের দিকে, কিন্তু বিশ্ব রাজনীতি তখনও উত্তপ্ত। উইলিয়াম বিল নামে আমেরিকান সরকারের এক উচ্চপদস্থ অফিসার মুনার্ক নামের একটি রহস্যময় রিসার্চ টিমের হয়ে কাজ করছিলেন। সে ব্রুক নামের একজনকে সাথে করে সেমিটারির সঙ্গে দেখা করে আর একটা মানচিত্রে একটি দ্বীপকে নির্দিষ্ট করে দেখিয়ে বলে, আমি এই দ্বীপটা নিয়ে রিসার্চ করছি, আর এখন পর্যন্ত অন্য কোনো দেশ এই দ্বীপের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু পৌরাণিক কাহিনীতে এই দ্বীপের উল্লেখ পাওয়া গেছে, আর এই দ্বীপটিকে সেখানে স্কাল আইল্যান্ড নামে অভিহিত করা হয়েছে। বিল দৃঢ়তার সাথে দাবি করলেন, এই দ্বীপটা এমন একটি জায়গায় যেখানে কোনো জাহাজ গেলে আর ফিরে আসে না, কোনো বিমান উপর দিয়ে গেলে তার কোনো চিহ্নই পাওয়া যায় না। এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও বেশি রহস্যময় এবং বিপজ্জনক মনে করা হয়। 1954 সালে সেখানে পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু বিল বলে এটা আসলে কোনো সাধারণ টেস্ট ছিল না, বরং ওই দ্বীপে লুকিয়ে থাকা এক প্রাচীন এবং ভয়ঙ্কর কোনো কিছুকে ধ্বংস করার মরিয়া চেষ্টা ছিল। অফিসার প্রথমে এই অভিযানে অর্থায়ন করতে রাজি হননি, কিন্তু পরে যখন শুনলেন রাশিয়ান স্যাটেলাইট ওই অজানা দ্বীপের ছবি তুলে ফেলতে পারে, তখন তিনি নিজের অবস্থান বদলে ফেললেন। মূলত অন্য কোনো দেশের আগেই ওই রহস্যময় জায়গাটি আবিষ্কার করার লোভ তাকে রাজি হতে বাধ্য করলো। পরের দৃশ্যে দেখা যায় টিম রেডি হলো, যার মূল নেতৃত্বে ছিল জেমস নামের একজন অভিজ্ঞ ট্র্যাকার, এবং তিনি ছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। তারা বিশাল এক সামরিক রণতরী নিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দ্বীপের কাছাকাছি আসার পর আবহাওয়া যেন হঠাৎ করেই বদলে গেল। চারিদিকে কালো মেঘের ঘনঘটা আর ঝড়ের তোর এতটাই বেশি ছিল যে এই বিশাল রণতরী নিয়ে দ্বীপের অভ্যন্তরে যাওয়াটা ছিল মৃত্যুকে আলিঙ্গন করার মতো। বিল আর জেমসের জেদ ছিল অটল, তাই তারা সামরিক হেলিকপ্টার নিয়েই রওনা হলো সেই দ্বীপটার দিকে। অতঃপর প্রচণ্ড ঝড় এবং বজ্রপাতকে উপেক্ষা করেই এই মহাপ্রলয়ের মধ্য দিয়ে সামনে এগোতে লাগলো। তারা সেই মহাপ্রলয় পেরিয়ে দ্বীপের উপর গিয়ে মাটির নিচে কি আছে সেটা জানার জন্য একের পর এক বোমা ফেলতে শুরু করলো, কিন্তু ওই বোমা বিস্ফোরণের বিকট শব্দ যেন প্রকৃতির ঘুমন্ত এক দানবকে জাগিয়ে তুলল। মুহূর্তের মধ্যেই সব ওলটপালট হয়ে গেল। হঠাৎ পাহাড়ের আড়াল থেকে একটি গাছের গুঁড়ি এসে তাদের একটি হেলিকপ্টারের উপর পড়ল, এবং মুহূর্তের মধ্যে সেটি ব্রাস্ট হয়ে নিচে পড়ে গেল। তার কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের পেছন থেকে বেরিয়ে এলো সেই গরিলা কং। হেলিকপ্টারগুলো কংয়ের উপর আক্রমণ করতে ব্যাপক গুলি করতে লাগলো, আর এতে কং আরও রেগে গিয়ে হেলিকপ্টারের উপর আরও বেশি আক্রমণ করতে লাগলো। সে একে একে সবগুলো হেলিকপ্টারকেই ধ্বংস করতে শুরু করলো। চোখের পলকে জেমস ও তার টিমের বেশিরভাগ হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। যারা কোনো মতে বেঁচে থাকলো তারা দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দলের নেতৃত্ব দিতে শুরু করলো জেমস, আর অন্য দলে রইল বিল এবং কর্নেল প্যাক্কার। কর্নেল প্যাক্কার তার সৈন্যদের নির্মম মৃত্যু দেখে শোকে এবং রাগে উন্মাদ হয়ে গেল। সে বিলের দিকে বন্দুক তাক করে ক্ষিপ্ত স্বরে জানতে চাইল এই অভিযানের পেছনের আসল সত্য কি। বিল তখন স্বীকার করলো, প্রায় 30 বছর আগে সে যখন যুদ্ধক্ষেত্রে ছিল তখন তার পুরো জাহাজটি ঠিক এই দানবটি ডুবিয়ে দিয়েছিল। একমাত্র সেই ভাগ্যবশত বেঁচে ফিরেছিল, কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। সে জানতো আমাদের পৃথিবীতে এখনো এমন কিছু দানব বাস করে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সে চাইতো মানুষ যেন এই দানবদের ক্ষমতা সম্পর্কে সচেতন হয়। অন্যদিকে জেমস তার বেঁচে যাওয়া টিমের লোকজনদের নিয়ে কোনো মতে বনের ভেতর দিয়ে সমুদ্রের দিকে যাওয়ার পথ খুঁজছিল, কেননা তাদের জাহাজটি সেখানে মাত্র 3 দিন তাদের জন্য অপেক্ষা করবে, তারপর সেটি চলে যাবে। তাই তাদের সমুদ্রের কিনারে পৌঁছাতেই হবে। কিন্তু এই দ্বীপের জঙ্গল যে কতটা ভয়ঙ্কর তা কল্পনার বাইরে ছিল। হঠাৎ করেই তাদের সামনে একটি বিশাল আকৃতির মহিষ এসে পড়ল। সবাই যখন মহিষটিকে গুলি করার জন্য রাইফেল তাক করলো, জেমস তাদের থামিয়ে দিল। সে বুঝতে পারল এই দ্বীপে কেউ যদি আক্রমণ না করে তবে কেউ কারো ক্ষতি করে না। মহিষটি শান্তভাবেই পাশ কাটিয়ে চলে গেল, আর জেমসরা জঙ্গলের আরো গভীরে এগোতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা এগোতেই জেমস এবং তার সঙ্গীরা হঠাৎ করেই একদল আদিবাসীর সামনে পড়ল। আদিবাসীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তাদের শরীরের বিভিন্ন জায়গায় অদ্ভুত সব রং আর নকশা আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল তারা প্রকৃতির সাথে মিশে আছে। জেমস আর তার টিমের লোকগুলো ভয়ে বন্দুক তাক করতেই ভিড় থেকে সামনে এগিয়ে
এগিয়ে এলো একজন বয়স্ক মানুষ। তার পরনে ছেঁড়া পোশাক, চোখে মুখে দীর্ঘদিনের একাকিত্ব আর কষ্টের স্পষ্ট ছাপ। অবাক করার মতো বিষয় হলো এই লোকটি হলো সেই হাঙ্ক মার্লো যে 1944 সালে এই দ্বীপেই ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। হাঙ্ক তাদের ইশারায় শান্ত হতে বলল। সে জানালো এখানকার আদিবাসীরা তাদের কোনো ক্ষতিই করবে না। সে তাদের নিয়ে গেল নিজেদের তৈরি করা এক অদ্ভুত বসতিতে, যেখানে পড়ে আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ এবং অসংখ্য বিমানের কাঠামো। হাঙ্ক জানালো এই দ্বীপে কং হলো একমাত্র রাজা। সে শুধু একটা দানব নয়, সে এই দ্বীপের রক্ষকও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্ক যখন এখানে আটকা পড়েছিল তখন তার সাথে শত্রু জাপানি পাইলট গানপেইও এসে পড়েছিল, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে করতে তারা বন্ধু হয়ে যায়। হাঙ্ক দুঃখের সাথে জানালো দ্বীপের মাটির নিচে এক ভয়ঙ্কর প্রজাতির প্রাণী বাস করে যাদের বলা হয় স্কার্ল। তারাই হাঙ্কের সেই জাপানি বন্ধু গানপেইকে নির্মমভাবে মেরে ফেলেছিল। শুধু তাই নয়, কং এর পুরো পরিবারকেই এই স্কার্লরাই মেরে ফেলেছিল। দ্বীপের নিচে দুই ধরনের স্কার্ল আছে। ছোটগুলোকে কং সহজেই মেরে ফেলে, কিন্তু বড়গুলোকে ডেভিল বা দানব বলা হয়। সেগুলো অনেক বেশি শক্তিশালী এবং ধূর্ত। জেমস যে বোমা ফেলেছিল সেই বিকট বিস্ফোরণের কারণেই মাটির নিচ থেকে সেই ডেভিলগুলো জেগে উঠেছে। হাঙ্ক সাবধান করলো যদি এই ডেভিলগুলো একবার পুরোপুরি বেরিয়ে আসে তাহলে পুরো দ্বীপ ধ্বংস হয়ে যাবে। জেমস জানালো তাদের জাহাজ মাত্র 3 দিন তাদের জন্য অপেক্ষা করবে, এরপর তারা চলে যাবে। কিন্তু জঙ্গল থেকে সমুদ্রের তীরে পৌঁছানো মোটেও সহজ নয়। হাঙ্ক জানালো হেঁটে যাওয়া অসম্ভব, তবে তার কাছে একটি ভাঙা বোট আছে। যদি বোটটা কোনোভাবে মেরামত করা যায় তাহলে হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছানো সম্ভব। এদিকে জঙ্গল দিয়ে এগিয়ে চলার সময় কর্নেল প্যাক্কার এবং বিলের দল এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ল। বনের ভেতরেই আচমকাই এক বিশাল আকৃতির মাকড়সা তাদের উপর আক্রমণ করে বসলো। দানবীয় সেই মাকড়সাটা মুহূর্তের মধ্যেই লতাপাতার আড়ালে লুকিয়ে তাদের সৈন্যদের তুলে নিতে লাগলো। গুলি ছুঁড়েও কোনো কাজ হচ্ছিল না, কারণ মাকড়সাটা অনেক দ্রুতই নড়াচড়া করছিল এবং তাদের ঘিরে ফেলেছিল। শেষমেশ তারা বুদ্ধি করে মাকড়সাটার পা কেটে ফেলতে লাগলো। মাকড়সাটা এতে দুর্বল হয়ে পড়লে তারা গুলি করতে লাগলো এবং মাকড়সাটা মাটিতে আছড়ে পড়তেই কর্নেল পাক্কার তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জেমসের দলের জ্যাক নামের এক সৈন্য একা বনের ভেতর পথ হারিয়ে ফেলেছিল। তৃষ্ণায় অস্থির হয়ে সে নদীর পাড়ে পানি খেতে গেল। ঠিক তখন সেখানে পানি খেতে কংও চলে আসে। জ্যাক ভয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কং যখন পানি খেতে শুরু করলো অমনি এক ভয়ঙ্কর দৈত্যাকার অক্টোপাস কং এর উপর ঝাঁপিয়ে পড়ল। কং প্রথমে কিছুটা অপ্রস্তুত থাকলেও মুহূর্তের মধ্যে অক্টোপাসটাকে সামলে নিল এবং সেটিকে মেরে ফেললো। জ্যাক এসব আড়াল থেকেই দেখছিল। সে ভয়ে সেখান থেকে এসে একটি গাছের ভাঙা গুড়ির উপর বসে বিশ্রাম নিচ্ছিল এবং রেডিও সিগন্যালের মাধ্যমে তার টিমের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। কিন্তু তার দুর্ভাগ্য যে গাছের গুড়িতে সে বসেছিল সেটি আসলে কোনো গাছ ছিল না, বরং এটা ছিল একটা পোকা। জ্যাক সেটাকে গুলি করতে লাগলো আর অমনি মুহূর্তের মধ্যে এক ক্ষুধার্ত স্কার্ল তাকে গিলে খেল। জ্যাকের মৃত্যুটা এতটাই দ্রুত ছিল যে তার সঙ্গীরা কিছুই বুঝতে পারল না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেমস এবং তার সঙ্গীরা যখন বোটটি মেরামতের কাজে ব্যস্ত ছিল তখন মেশন নামের সেই ফটোগ্রাফার মেয়েটি আদিবাসীদের নিয়ে ফটোশুটে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ সে কিছু একটার আওয়াজ পেল, তাই সে ক্যাম্পের সুরক্ষিত কাঠের প্রাচীরের সামান্য একটু বাইরে গেল এবং সে দেখলো বনের এক প্রান্তে একটা হেলিকপ্টার একটা বিশাল মহিষের উপর ভেঙে পড়ে আছে। মহিষটির নড়াচড়া করার কোনো ক্ষমতাই ছিল না। মহিষটির এমন অসহায় অবস্থা দেখে মেশনের মনে প্রচন্ড মায়া হলো। সে কোনো রকম বিপদের কথা না ভেবেই সেখানে গিয়ে হেলিকপ্টারের লেজের অংশটি সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই অংশটি এতটাই ভার ছিল যে সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে একা সরানো সম্ভব না। তাও মেশন সেটিকে সরানোর চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সেখানে কং হাজির। কং এর সেই বিশাল রূপ আর গম্ভীর ভাব দেখে মেশন ভয়ে সোজা হয়ে গেল। কং তখন সেই হেলিকপ্টারটি মহিষটির উপর থেকে সরিয়ে দিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কং মেশনকে কোনো আঘাত করলো না, বরং সে ধীর পায়ে চলে গেল। কং এর সেই শান্ত অথচ সতর্ক চাহনি মেশনকে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করালো। সেই স্পষ্ট বুঝতে পারলো এই প্রাণীটি কোনো খুনি নয়, বরং সে একাই এই দ্বীপকে বাহিরের বিপদ থেকে আগলে রেখেছে। এদিকে বোটটি মেরামত হওয়ার সাথে সাথেই সবাই সমুদ্রের দিকে রওনা দিল। ঠিক সেই সময় জেমস রেডিওতে কর্নেল পাক্কারের টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হলো। দুই টিম একসাথে হলে জেমস যখন বলে দ্রুত সমুদ্রের দিকে যাওয়ার কথা তখন কর্নেল পাক্কার জেদ ধরে বসে আছে, কেননা সে তার হারানো এক সৈন্যর খোঁজে পশ্চিমের জঙ্গলের ভেতরের অংশে যেতে চায়। সে তার সৈন্য হারানোকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছে। সে জানতো না যে জ্যাক ইতিমধ্যেই স্কার্লের পেটে চলে গেছে। হাঙ্ক তাকে বারবার সাবধান করলো যে
ওই এলাকায় যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু কর্নেল পাক্কার তখন প্রতিশোধের নেশায় অন্ধ। সে জেমসকে বলে তার সৈন্যকে উদ্ধার করাই এখন তার একমাত্র লক্ষ্য এবং সে কোনোভাবেই এই মিশন মাঝপথে ছাড়বে না। অগত্যা জেমস আর তার সঙ্গীরা বাধ্য হয়ে আবারও জ্যাককে খুঁজতে সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকেই এগোতে লাগলো। পথ চলতে চলতে তারা এমন সব কঙ্কাল দেখতে পেল যা দেখে সবার রক্ত হিম হয়ে এলো। এগুলো কোনো সাধারণ হাড়গোড় নয়, বরং প্রাচীন ডাইনোসর এবং কংয়ের পূর্বপুরুষদের হাড়ের স্তূপ। হাঙ্ক বিষণ্ণ স্বরে জানালো ডেভিল স্কার্লরাই এদের মেরে এভাবে ট্রফি হিসেবে ফেলে রেখেছে। ঠিক সেই সময় সেখানে অতর্কিত একটি স্কার্ল তাদের উপর হামলা করে বসলো। স্কার্লটি বিল এবং কিছু সৈন্যদের একে একে মেরে ফেলতে লাগলো। যদিও তারা সবাই ব্যাপক চেষ্টা করছিল স্কার্লটিকে মেরে ফেলার জন্য, কিন্তু এই ডেভিল স্কার্লকে তারা কোনোভাবেই কাবু করতে পারছিল না। সাথে যোগ দিল কিছু ভয়াবহ বিলুপ্ত পাখি, এরাও সবার উপর আক্রমণ করলো। যাই হোক, মেশন হঠাৎ একটি উপায় বের করলো। সে দেখলো জায়গাটিতে প্রচুর গ্যাস জমে আছে। তখন সে তার লাইটারটা জ্বালিয়ে সেই গ্যাসের উপর ছুড়ে দিল এবং সেই তীব্র গ্যাসের কারণে সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। ফলে সেই দানব স্কার্লটি সেখানেই শেষ হয়ে যায়। এই তাণ্ডবের মাঝেও কর্নেল পাক্কার তার একঘুয়েমে ছাড়ল না। সে জেদ ধরল জ্যাকের হেলিকপ্টার যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়েই সে সেসব অস্ত্র উদ্ধার করবে এবং সে কংকে মেরেই এখান থেকে ফেরত যাবে। হাঙ্কার জেমস তাকে বোঝানোর চেষ্টা করলো যে কং এই দ্বীপের আসল রক্ষক, তাকে মারলে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু কর্নেল পাক্কার তাদের কথা শোনার পাত্র নয়। সে জেমসকে বলে তোমরা চাইলে বোটে করে জাহাজের দিকে ফিরে যেতে পারো, কিন্তু আমি সেই অস্ত্র দিয়ে কংকে শেষ করে তবেই এখান থেকে ফেরত যাব। জেমস বাধ্য হয়েই বাকিদের নিয়ে বোটের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে অন্তত কিছু মানুষকে রক্ষা করা যায়। এদিকে কর্নেল তার সেনাদের নিয়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে গেল এবং সব গোলাবারুদ ও বিস্ফোরক সাথে নিয়ে নিল। পরের দৃশ্যে দেখা যায় জেমস এবং ম্যাসন যখন বোটের দিকে ফিরে যাওয়ার পরিবর্তে শেষবারের মতো সমুদ্রের পথ দেখার আশায় পার্শ্ববর্তী একটি পাহাড়ের চূড়ায় উঠল, ঠিক তখনই আকাশটা যেন এক নিমিষে কালো হয়ে এলো। পাহাড়ের ওপাশ থেকে ধীর পায়ে এগিয়ে এলো কং। জেমস আর ম্যাসন ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু কংয়ের চোখে তখন বিন্দু মাত্র রাগ ছিল না। ম্যাসন সাহসের সাথে আলতো করে কংয়ের গায়ে তার হাত রাখলো। কংয়ের সেই বিশাল দেহের ভেতর যেন গভীর এক নিঃসঙ্গতা লুকোনো ছিল। ম্যাসন স্পষ্টভাবে অনুভব করলো এই দানবটি আসলে বন্দী। এক বিশাল দ্বীপের রাজা হয়েও সে যেন হাজার বছর ধরে একা। কিন্তু তাদের এই মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু দূরে কর্নেল পাক্কার ও তার সৈন্যরা কংকে মারার জন্য উদ্ধার করা সেই বিস্ফোরক দিয়ে নিখুঁত ফাঁদ পেতেছিল। তারা লেকের পানিতে পেট্রোল আর বোমা ছড়িয়ে রেখেছিল। কং যখন সেই পানির উপর দিয়ে পার হচ্ছিল, কর্নেল পাক্কার তখন লেকটিতে আগুন লাগিয়ে দিল। পুরো লেকটি তখন আগুনের গোলার মতো জ্বলে উঠল। আগুনের শিখা কংয়ের শরীরে ছড়িয়ে পড়তেই সে দুর্বল হয়ে মাটিতে আছড়ে পড়ল। কর্নেল তার সৈন্যদের নির্দেশ দিল কংয়ের শরীরে আরো বোমা লাগিয়ে তাকে উড়িয়ে দেওয়ার জন্য। যদিও সৈন্যরা চাইছিল না কংকে মেরে ফেলতে, কিন্তু চেইন অফ কমান্ড তাদের মানতেই হবে। ঠিক সেই সময় জেমস, ম্যাসন আর হাঙ্ক সেখানে দৌড়ে এসে কর্নেলের সামনে দাঁড়ালো এবং বন্দুক তাক করে কর্নেল সহ সবাইকে জিম্মি করে ফেলে। জেমস চিৎকার করে বলল, এটা একটা বিশাল ভুল, কং আমাদের কোনো ক্ষতি করেনি। কর্নেল তখন তার সৈন্যদের জেমসদের মারার জন্য হুকুম দিল, কিন্তু তার নিজের সৈন্যরা এবার দ্বিধায় পড়ে গেল। তারা দেখলো যে কং তাদের কোনো ক্ষতি করেনি, বরং সেই দ্বীপের আসল রক্ষক। এর মধ্যে পানির গভীর থেকে সেই ভয়ঙ্কর ডেভিল স্কার্ল বেরিয়ে এলো। পুরো দ্বীপ যেন ভূমিকম্পে কেঁপে উঠল। সাথে সাথে সবাই ভয়ে দৌড়ে জঙ্গলের ভেতর চলে গেল। সেখানে শুধু থেকে যায় কর্নেল পাক্কার। সে যখন বোমার সুইচ টিপতে যাবে, ঠিক তখন কং তাকে এক হাত দিয়ে চেপে ধরল। কর্নেল আর কোনো সুযোগ পেল না। কং তাকে সেখানেই শেষ করে দিল। এরপর শুরু হলো কং এবং সেই ডেভিল স্কালের মধ্যে চূড়ান্ত লড়াই। জেমস আর বাকিরা প্রাণ বাঁচাতে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করলো। পথে অন্য একটি স্কার্ল তাদের উপর আক্রমণ করে বসলো। তারা সবাই যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তখন এক সৈন্য বুঝতে পেরেছিল তারা আর কোনোভাবেই সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তাই সে সেখানেই দাঁড়িয়ে গেল, কেননা তার কাছে অনেকগুলো বোম ছিল। সে ভেবেছিল স্কার্লটি তার উপর আক্রমণ করলেই বোমগুলো ব্রাস্ট হয়ে স্কার্লটি সেখানেই মারা পড়বে, এতে তার সঙ্গীরা বেঁচে যাবে। কিন্তু ধূর্ত স্কার্লটি তাকে লেজ দিয়ে বাড়ি দিয়ে দূরে পাহাড়ে ফেলে দিল এবং বোমগুলো ব্রাস্ট হয়ে সেখানেই সে মারা গেল। এরপর সেই ডেভিল স্কার্লটি যখন জেমস এবং তার সঙ্গীদের আক্রমণ করতে পিছু নিয়েছে, ঠিক তখনই সেখানে চলে আসে কং। শুরু হয়ে গেল এক ভয়াবহ লড়াই। কং এবং স্কার্ল এর এমন লড়াই দেখে জেমস এবং তার সঙ্গীরা কোনো রকমের দৌড়ে সমুদ্রের তীরের দিকে যাচ্ছে। এদিকে ম্যাসন পাহাড়ের উপরে উঠে হাতের ফ্লায়ার গান থেকে আকাশের দিকে সংকেত পাঠালো যেন দূরে দাঁড়িয়ে থাকা তাদের উদ্ধারকারী জাহাজ এগিয়ে আসে। আর ওইদিকে এখনো চলছে তুমুল লড়াই, কেউ কারো চেয়ে কম না। একদিকে কং, অন্যদিকে স্কার্ল। সে এক ভয়াবহ লড়াই। লড়াইয়ের প্রচণ্ডতায় কং পানিতে পড়ে গেলে সেখানে থাকা একটি পুরনো জাহাজের বিশাল চেইনের সাথে সে আটকা পড়ল। ডেভিল স্কার্ল সুযোগ বুঝে কংকে আক্রমণ করার জন্য
তেরে এলো। বোটে থাকা জেমস এবং তার সঙ্গীরা সেই স্কালটির উপর ব্যাপক গুলি করতে লাগলো। স্কালটি তখন কংকে রেখে সেই বোটের দিকে ছুটে যেতে লাগলো। সেই সুযোগে কং নিজেকে চেন থেকে ছাড়িয়ে নিয়ে সেটিকেই অস্ত্র বানিয়ে নিল। কং তার সর্বশক্তি দিয়ে সেই চেন এবং জাহাজের ভারী প্রোপেলার কার্লের দিকে প্রচন্ড বেগে ছুড়ে মারল। সেই আঘাত এতটাই ভয়াবহ ছিল যে ডেভিল স্কালটি সেখানেই ছিটকে পড়ল এবং কং সেই চেন দিয়ে বেঁধে স্কালটিকে ইচ্ছে মতো আছাড় দিতে লাগলো। সেই স্কালটিকে পাহাড়ের দিকে ছুঁড়ে মারলে সেই প্রচন্ড ধকলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা ম্যাসন ভারসাম্য হারিয়ে সরাসরি পানিতে পড়ে যায়। কং সাথে সাথে ম্যাসনকে উদ্ধার করে, কিন্তু ডেভিল স্কাল আবার উঠে এলো। এবার শুরু হলো আবারও এক ভয়াবহ লড়াই। তাদের লড়াইয়ের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ, যদিও কং এবার আর কোনো ছাড় দিল না। সে নিজের পুরো শক্তি দিয়ে ডেভিল স্কালের চোয়াল ছিঁড়ে এবার একেবারেই শেষ করে ফেললো। রাজা হিসেবে তার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ হলো। কং মেশনকে পাহাড় থেকে নামিয়ে সে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। পরের দৃশ্যে দেখা যায় জেমস এবং বেঁচে যাওয়া বাকি সদস্যরা পেছনে ফেলে আসা সেই রহস্যময় দ্বীপের দিকে শেষবারের মতো তাকিয়ে রইল। তাদের বিশ্বাসই হচ্ছিল না তারা এরকম জায়গা থেকে জীবিত ফিরে আসতে পেরেছে। তাদের চোখের সামনে ভেসে উঠছিল কংয়ের সেই বিশাল শান্ত চোখ, যে চোখ পুরো দ্বীপকে আগলে রেখেছে। আর এভাবেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে গেল। বন্ধুরা, পরবর্তীতে আপনারা আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চান বা আপনাদের প্রিয় কোনো মুভি থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন। আপনাদের প্রতিটি মতামত এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে।